আবারও সময় হয়ে গেছে নতুন একটা ঝকঝকে টেক নিউজ এপিসোডে। আর আমার কাছে আজকে অনেক কটা ফোন অ্যাভেলেবেল। প্রথমত পোকো X6 নিও, তারপরে নাথিং ফোন 2A, সব এক্সক্লুসিভ ফোন। তারপরে iQOO Neo 9, এই ফোনটার অনেক দিন ধরে আমি রিকোয়েস্ট পাচ্ছি রিভিউ করার। এছাড়াও ভিভো V30 Pro, এতগুলো ফোন আস্তে আস্তে রিভিউ করতে হবে। যাই হোক, আমরা গতকাল সব থেকে এক্সক্লুসিভভাবে নাথিং ফোন 2 এর আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করেছি। আপনারা যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে নেবেন। একটু নিজের প্রমোশন না করলে দেখছি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, লাইক করছেন না। যাই হোক, টেক নিউজের প্রথমেই হোয়াটসঅ্যাপে দুটো আপডেট দিয়ে দিই। হোয়াটসঅ্যাপে আপনি দেখে এখন মাল্টিপল চ্যাটকে পিন করে রাখতে পারবেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপে চ্যাট লিস্টে ওই চ্যাটগুলো সব থেকে আগে দেখাবে। এতদিন পর্যন্ত 3টে মাল্টিপল চ্যাট আপনি পিন করে রাখতে পারতেন, এখন বোধহয় সর্বনিম্ন 8টা বা 10টা আপনি করতে পারবেন। কতগুলো হবে সেটা পরবর্তী আপডেটে বলবো। আর হোয়াটসঅ্যাপে আপনি চাইলেও আর কারোর প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নিতে পারবেন না, অর্থাৎ আপনার গার্লফ্রেন্ড একটা চকচকে ছবি দিল আর আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারবেন না গ্যালারিতে সেভ করে। হোয়াটসঅ্যাপ আমাদের কষ্ট বোঝে না, আর আপনারাও বোঝেন না। দেখুন, এখনো লাইক বাটনটা প্রেস করেনি। 1500 লাইক করার টার্গেট, আরো একবার আপনাদের উপর দিয়ে। চলুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখে নিই। এই যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এত লাফালাফি করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে শুধুমাত্র ভালো দিক রয়েছে এমনটা নয়, তার খারাপ দিকও কিন্তু বেশ জটিল প্রভাব ফেলছে। প্রথমত, একটা স্টাডি রিপোর্টে দেখা গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এত যে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে, তার ফলে অনেক মানুষের চাকরি গেছে। কিন্তু চাকরি যাওয়ার পাশাপাশি যে সমস্ত লোক রয়েছেন ফিল্ডে, সেই সমস্ত ফিল্ডের লোকেদের ডিপ্রেশন বেড়ে গেছে, কাজের ওয়ার্কলোড অনেকটাই বেড়ে গেছে। ফলে তারা কাজ শেষ করে যখন বাড়ি ফিরছেন, তারা এতটাই অ্যাবসর্বড হয়ে যাচ্ছেন যে বাড়িতে টাইম দিতে পারছেন না। তার মানসিক হেলথ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধুমাত্র তাই নয়, এআই এর যে নেগেটিভ প্রভাব সেটাও মানুষের মনের মধ্যে পড়ছে। ফলে সেই মানুষটা খিটখিটে হয়ে যাচ্ছে, মেজাজ দেখাচ্ছে, রাগ করছে। কিছুদিন পরে দেখবেন এআই আশীর্বাদ না অভিশাপ, এটা নিয়ে বাচ্চাদের রচনা লিখতে হবে। যাই হোক, আপনারা কি মনে করেন এআই ভালো না খারাপ? অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশেষে কোয়ালকম মাঠে নামার জন্য তৈরি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4 চিপসেট দিয়ে। শুধুমাত্র কোয়ালকম নয়, এর পাশাপাশি মিডিয়াটেকের ডায়মেনসিটি 9400 একদম ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট আসবে। তবে বেশ কিছু ইন্টারনাল রিপোর্ট, বেশ কিছু ছবি থেকে এটা দেখা যাচ্ছে যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 4 এবং মিডিয়াটেকের ডায়মেনসিটি 9400 চিপসেটটা অ্যাপেলের যে বায়োনিক A18 Pro চিপসেটটা আসবে তার থেকে স্কোর বেশি করছে। কিন্তু আমরা সকলেই জানি প্রত্যেকবার মিডিয়াটেক বা কোয়ালকম স্কোর বেশি করে, কিন্তু অপটিমাইজেশনের ক্ষেত্রে অ্যাপেলের বায়োনিক চিপসেট প্রত্যেক বছর এগিয়ে যায়। যাই হোক, এই বছর দেখা যাক কি হয়। আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4 এর সঙ্গে সঙ্গে আমরা মোবাইলের যে কোনো ডিভাইস বা ট্যাবলেট হতে পারে, সেই সমস্ত ডিভাইসে DDR6 র্যাম দেখতে পাবো, অর্থাৎ সেটা আরও এফিসিয়েন্ট হবে, আরও স্পিড বেশি থাকবে, রিড এবং রাইট স্পিড আরও আমরা বেটার পাবো। অনেক বেশি অ্যাপ্লিকেশন আপনি ব্যাকগ্রাউন্ডে রেখে ইউজ করতে পারবেন আর কি। দুটো তাগড়া ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন এপ্রিল মাসের মিড উইকের মধ্যেই লঞ্চ করতে চলেছে। একটা হচ্ছে রিয়েলমির পক্ষ থেকে Realme GT Neo 6, আর একটা হচ্ছে iQOOর পক্ষ থেকে iQOO Z9 Turbo। অলরেডি iQOO Z9 লঞ্চ হয়ে গেছে এবং সেটা নিয়ে যথেষ্ট হাইপ তৈরি হয়েছে। যাই হোক, iQOO Z9 থেকে আমার নাথিং ফোন 2A কে কিন্তু বেশি প্রমিসিং লাগে। যাই হোক, গতকালের রিভিউতে সমস্তটা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিন্তু হ্যাঁ, iQOO Z9 Turbo বলে একটা নতুন স্মার্টফোন আসবে, ওই এপ্রিল মাসের মিড উইকের আগেই লঞ্চ করে যাবে। এই দুটো ফোনেই কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S Gen 3 চিপসেট থাকবে, যেটা অবভিয়াসলি একটা পাওয়ারফুল চিপসেট, একদম ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট হবে। এবং দুটো ফোনে 1.5K একটা অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট। মোটামুটি এই দুটো ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস বলা হচ্ছে 30,000 রুপির প্রাইস সেগমেন্টে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে। তাহলে তো পুরো কামাল হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, যদি 35-এও লঞ্চ করে আর বাংলাদেশে যদি 42, 43, 45,000 টাকাতেও পাওয়া যায়, এটা কিন্তু এনাফ একটা ভালো ফোন হবে। যাই হোক, দেখা যাক ইন্ডিয়াতে কবে লঞ্চ হয়, আর দাম খবর সামনে পেলে অবশ্যই সবার আগে আপনাদের সাথে আপডেট দিয়ে দেবো। তাহলে এবার সরাসরি OnePlus এর কথায় চলে আসি। OnePlus Nord 4 আগামী 19 তারিখ চাইনিজ মার্কেটে লঞ্চ করতে চলেছে। স্পেসিফিকেশন মোটামুটি আপনাদের চেনা লাগবে, কারণ এই ফোনটাই ইন্ডিয়ান মার্কেটে 1 এপ্রিল বা 3 এপ্রিল OnePlus Nord CE4 নাম নিয়ে লঞ্চ হতে চলেছে। মোটামুটি স্পেসিফিকেশন এক। তবে হ্যাঁ, এইটা বাজেট ক্যাটাগরি মানে মিড বাজেট ক্যাটাগরির একটা স্মার্টফোন হওয়ার পরও এবার OnePlus কিন্তু অ্যালার্ট স্লাইডার দিয়েছে। এটা সত্যিই একটা ভালো স্টেপ। এছাড়াও OnePlus 13, যেটা OnePlus এর ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হবে, সেই ফোনটারও বিভিন্ন স্পেসিফিকেশন সামনে আসছে। যেমন বলা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4, এটা একদম নর্মাল ব্যাপার, থাকতেই হবে যেহেতু বছরের একদম ফ্ল্যাগশিপ ফোন। এর সঙ্গে সঙ্গে 2K একটা অ্যামোলেড ডিসপ্লে, 144 Hz রিফ্রেশ রেটের পাশাপাশি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 64 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সার, এছাড়াও 50 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপিক জুম লেন্স থাকবে। অবভিয়াসলি ক্যামেরাতে OnePlus সবসময় পিছিয়ে যায়,
অ্যাকচুয়ালি ফ্ল্যাগশিপ কিলার ফোন মানেই সেটা ক্যামেরাতে একটু কম্প্রোমাইজ করে, কিন্তু ওভারঅল বলা হচ্ছে IP68 রেটিং থেকে ওয়্যারলেস চার্জিং সমস্ত ফিচার দেওয়া হবে। তো দেখা যাক কি হয়। এতক্ষণে মোটামুটি আপনারা স্যামসাং গ্যালাক্সি A35 A55 এই ফোনটা নিয়ে সমস্ত রিভিউ দেখে ফেলেছেন। তবে এই দুটো ফোন সত্যি বলছি কিনবেন না। আপনাদের যদি পকেটে টাকা থাকে সেই পকেটের টাকাটা ইনভেস্ট করবেন একটা ভালো ফোনে, আর সেটা স্যামসাংয়েরই হতে পারে। স্যামসাং গ্যালাক্সি S23 ফ্যান এডিশন 40,000 রুপিতে অ্যাভেলেবেল। তাহলে 40,000 রুপিতে স্যামসাংয়ের A55 ফোনটা কেন কিনবেন বস? ঠিক আছে, আমি ছেড়ে দিলাম আপনি গেমিং করবেন না, এক্সিনোস প্রসেসর আপনার জন্য ঠিক আছে, কিন্তু 40,000 রুপির একটা স্মার্টফোন, সেটাকে স্যামসাং বলছে মিড বাজেট ফোন। তাহলে 20,000 ফোনগুলো কি আর বাজেট ফোন স্যামসাংয়ের কাছে কি হতে পারে একবার বুঝে দেখুন। 40,000 টাকা আমার মতে কখনোই মিড বাজেট নয়, এটা আপার মিড বাজেট চলে যাচ্ছে। আর আপার মিড বাজেটে স্যামসাংয়ের ডিসপ্লেতে এত বড় বড় চিন আর বেজেল সত্যিই চলে না। আর এক্সিনোস যে প্রসেসরটা লং টার্মে সত্যি এখনো পর্যন্ত আমার অত স্টেবল লাগেনি। অলরেডি আমরা S24 টেস্ট করেছি, তো কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে, IP67 রেটিং রয়েছে, এই সমস্ত ফিচার উল্টে ওয়্যারলেস চার্জিং। আর S23 ফ্যান এডিশনে তো IP68 রেটিং রয়েছে, তো S23 ফ্যান এডিশন সব থেকে বেটার অপশান। স্যামসাংয়ের এই ফোন নেবেন না। আর যদি আপনার A35 নিতে হয় তাহলে সেই জায়গায় S21 ফ্যান এডিশন আজও বেটার অপশান। সুতরাং যে যাই বলুক, স্যামসাংয়ের প্রত্যেকটা ফোন দেখবেন রাকেশ ভাই যখন ভিডিও করেছেন ওখানে লেখা ছিল যে স্যামসাংয়ের সাথে কোলাবোরেশনে তৈরি হচ্ছে, বলে দিয়েছেন। সুতরাং আমাদেরও টাকা পয়সার দরকার লাগে, এই ভুল করবেন না দয়া করে। এতগুলো কথা বললাম তার কারণ কিন্তু একটাই, কারণ স্যামসাংয়ের তরফ থেকে আবারও খবর আসছে স্যামসাং নাকি একটা অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে ফোল্ডিং ডিভাইসের ওপর কাজ করছে। তো স্যামসাংয়ের খবর তো বিশ্বাস ঠিক হয় না, তো আপনাদের কি ভাবনা জানাবেন। তার সঙ্গে সঙ্গে ইনফিনিক্স নোট 40 সিরিজের দুটো স্মার্টফোন হয়তো ইন্ডিয়ান মার্কেটে এই মাসেই লঞ্চ করবে। ইনফিনিক্স নোট 40 প্রো এবং নোট 40, যেখানে নোট 40 প্রো বা প্রো প্লাস যেই ভ্যারিয়েন্টেই লঞ্চ হোক না কেন সেটাই কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে, মিডিয়াটেকের হিলিও G99 প্রসেসর থাকবে, 120 ওয়াট বা 100 ওয়াটের চার্জার থাকবে। এই ওভারঅল স্পেসিফিকেশনটা 15,000 রুপিতে লঞ্চ করবে বলা হচ্ছে। তবে একটাই এখানে উইক পয়েন্ট রয়েছে, দুটো ফোনই 4G হবে, যেখানে মিডিয়াটেকের হিলিও G99 প্রসেসর থাকবে। আর নর্মাল যে ফোনটা সেখানে অ্যামোলেড ডিসপ্লে 120 হার্জের রিফ্রেশ রেট থাকবে, ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। তো এটা যদি 5G দিয়ে দিত না ইনফিনিক্স তাহলে কামাল হয়ে যেত। Xiaomi 11 Lite ফোনটা ইন্ডিয়াতে যেভাবে বিক্রি হয়েছিল বাংলাদেশের অনেক বন্ধু ইউজ করতেন। অবশেষে 12 Liteও লঞ্চ হয়েছিল বোধহয়, কিন্তু 13 Lite লঞ্চ না হয়ে অবশেষে ইন্ডিয়ান মার্কেটে 14 Lite লঞ্চ হতে চলেছে, যেটা চায়নাতে Xiaomi CV4 হিসেবে লঞ্চ হয়েছে। তো অবভিয়াসলি ফোনটা ভালো স্পেসিফিকেশন রয়েছে, হালকা পাতলা স্মার্টফোন। এছাড়াও এখানে যে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লেটাও যথেষ্ট, কিন্তু TXO মার্কে বোধহয় মিড বাজেটে একটা র্যাঙ্কও রয়েছে। যাই হোক, এই ফোনটায় Qualcomm Snapdragon 7 জেনারেশন 3 দিয়ে 20 থেকে 22,000 রুপিতে লঞ্চ করবে। বাংলাদেশে 32 থেকে 33,000 টাকা, দারুণ একটা কম্পিটিশন কিন্তু আবার দেবে। সো ফোন কিনবেন যারা ভাবছেন তারা একটু ওয়েট করে যান, আপকামিং ফোনের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, অনেক এক্সাইটিং ফোনে। সো আজকে আর কথা বাড়ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।